এইচএস 2025-26 কস্টিং এবং ট্যাক্সেশন যে পরীক্ষা রয়েছে সেমিস্টার 3 এর বিবি কুন্ডু টেস্ট পেপারে কিছু সাজেশন দেওয়া হয়েছে। তো সেই সাজেশনগুলো আমরা সলভ করব। দেখো প্রথমেরটা কি রয়েছে, কারখানার প্রবেশদ্বার থেকে নিজ নিজ কাজের বিভাগে পৌঁছাতে যে সময় নষ্ট হয় মানে কি, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে প্রত্যেকটা কারখানাতেই এই সময়টা নষ্ট হয়। যদি এটা প্রত্যেকটা জায়গাতেই হয় তাহলে এটা অবশ্যই আইডেল টাইম। এবং কীরকম আইডেল টাইম? এটা নর্মাল আইডেল টাইম, মানে স্বাভাবিক অলস সময়। কারণ এটা সব ক্ষেত্রেই হয়, সবার অর্গানাইজেশনেই নষ্ট হয়, তাই জন্য স্বাভাবিক। এরপর দেখো, অলস সময় নিয়ন্ত্রণ করা যায়। অলস সময় নিয়ন্ত্রণ করা যায় সময় ভিত্তিক মজুরির ক্ষেত্রে, সরল কাজ ভিত্তিক মজুরি হারে, নাকি এ ও বি উভয়ই, নাকি এদের কোনোটিই নয়। তাহলে সময় ভিত্তিক আজকে যদি হয়, তার মানে আমি আজকে একটা ওয়ার্কারকে বলছি তুমি 8 ঘন্টায় কাজটা করো, 8 ঘন্টা কাজ করো, মাইনে পাবে। ও 8 ঘন্টার মধ্যে দেখা গেল 6 ঘন্টা কাজ করলো, 2 ঘন্টা ফাঁকি মারলো। তো সময় ভিত্তিকে কখনোই এটা অলস সময়টা নিয়ন্ত্রণ করা যায় না, সময় ভিত্তিকে কখনোই। তাহলে পিস রেটে করা যায়, তো অপশন বি দাগ দাও, সরল কাজ ভিত্তিক মজুরি হারে, অর্থাৎ পিস রেটে। তাকে যদি আজকে পিস তৈরি করতে বলি, সে ফাঁকি মারতে পারবে না, কারণ যত পিস সে তৈরি করবে সেই অনুযায়ী টাকা পাবে। তো এরপরে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3-তে, কারখানার যন্ত্রপাতি নিয়ম মাফিক রক্ষণাবেক্ষণের জন্য যে সময় নষ্ট হয়। এটা তো প্রত্যেকটা কারখানাতেই হয়, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক অলস সময় বা নর্মাল আইডেল টাইম, অপশন সি। এরপরে 4-এরটায় এসো, 4-এরটায় বলছে কারখানার শ্রমিকের প্রবেশ ও প্রস্থানের সময় লিপিবদ্ধকরণ করাকে কি বলে? করাকে বলবো সময় লিখন বলে, করাকে সময় লিখন বলে, মানে কি টাইম কিপিং। কারণ টাইম কিপিং এর মধ্যে কি কি আসে? টাইম কিপিং এর মধ্যে অ্যাটেন্ডেন্স আসে এবং এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইম রেকর্ডটাও আসে, যে কখন ঢুকছে কখন বেরোচ্ছে। তো এটা টাইম কিপিং হবে। এরপর চলে এসো 5 নম্বরে, সময় আরক্ষণের উদ্দেশ্য কি? বলছে শ্রমিকের দক্ষতা যাচাই করা। অবশ্যই, কারণ সময় আরক্ষণ কি বলে, যে কতটুকু কাজ করেছে অ্যাকচুয়ালি, তো তার মাধ্যমে শ্রমিকের দক্ষতাটা নির্ধারণ করা হয়। সময় সদ্ব্যবহার, এটাও শেখায় যে সময় আরক্ষণ, যে সময় সদ্ব্যবহার করা উচিত। কারণ আইডেল টাইম তোমার সময় আরক্ষণ থেকেই জানা যায় আইডেল টাইম কতটা হলো, এবং অলস কাজের সময় নির্ধারণ মানে আইডেল টাইমটা নির্ধারণ। তো এদের সবকটি উত্তর হবে, এদের সবকটি। ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বরে কি বলেছে, একটা অঙ্ক দিয়েছে। বলছে ঘন্টা প্রতি মজুরির হার 36 টাকা, মানে কি 1 ঘন্টায় 36 টাকা পাওয়া যায়। 1 একক পণ্য উৎপাদনে 10 মিনিট সময় লাগে, তাহলে একক প্রতি মজুরির হার কত হবে, মানে পিস পার ইউনিট বা রেট পার ইউনিট। ঠিক আছে, নর্মাল পিস রেটটা কত হবে? তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার নাও। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 6। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলছে? বলছে যে ঘন্টাতে পাওয়া যায় 36 টাকা, তাহলে আমি লিখছি এখানে রেট পার আওয়ার। তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমাদের এক্সাম হলে এত কিছুই লিখতে হবে না, শুধু অ্যান্সার লিখবে। রেট পার আওয়ার কত টাকা বলেছে? 36 টাকা পাওয়া যায় 1 ঘন্টায়। হয়ে গেল, কাজ শেষ। এরপরে দেখো বলছে যে 1 ইউনিট তৈরি করতে 10 মিনিট সময় লেগে যায়। তাহলে আমি বলছি, এরপরে লিখছি প্রোডাকশন পার আওয়ার। প্রোডাকশন পার আওয়ার, 1 ইউনিট তৈরি করতে 10 মিনিট সময় লাগে, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা বাই 10 মিনিটস। তাহলে 10 করে কতগুলো ইউনিট তৈরি হবে? তাহলে তৈরি হবে 6টা ইউনিট, 6 ইউনিটস। তার মানে এবার ভালো করে দেখো, 1 ঘন্টায় তৈরি হয় 1 ঘন্টায় তৈরি হয় 6টা ইউনিট, এবং 1 ঘন্টায় টাকা পাওয়া যায় 36 টাকা। তার মানে আমি তো বলতে পারি এই 6টা ইউনিট তৈরি করেই পাওয়া যায় এই 36 টাকা। 6টা ইউনিট তৈরি করে পাওয়া যায় 36 টাকা। তাহলে এক ইউনিটের দাম কত? তাহলে এখানে লিখছি দেয়ারফর
therefore normal piece rate equals to rupees 36 by 6 units, that is equals to rupees 6 টাকা। তাহলে নর্মাল পিস রেট কত পেলাম আমরা? 6 টাকা। অপশন দেখো, অপশন সি। এরপরে চলে এসো 7টায়। একজন শ্রমিককে একটা কাজ করার জন্য 8 ঘন্টা সময় দেওয়া হয়েছে, কাজটা সে 10 ঘন্টায় শেষ করলো, তাহলে তার কর্মদক্ষতার স্তর কি হবে? এখানে দাগ দিয়ে রাখো এবং লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। এরকম একটা কোয়েশ্চেন পরীক্ষায় তোমরা দেখতে পাবে, কোয়েশ্চেন নাম্বার 7। তাই ভালো করে এটাকে বোঝার চেষ্টা করো। প্রথম কথা, তাকে দেয়া হয়েছিল কত? 8 ঘন্টা, সে নিয়েছে কত? 10 ঘন্টা। তো ইনফরমেশন লেখো যে টাইম অ্যালাউড, এটা শুধু বোঝানোর জন্য তোমাদের এত কিছু করতে হবে না। টাইম অ্যালাউড হচ্ছে কত? তাকে দেয়া হয়েছিল 8 ঘন্টা, যে তুমি 8 ঘন্টায় কাজটা করে দাও। সে সময় নিয়েছে কত? দেখো, টাইম টেকেন, সে সময় নিয়েছে 10 ঘন্টা, তাকে দেয়া হয়েছিল 8 ঘন্টা। তাহলে এখান থেকে দেখে কি বোঝা যাবে? এখান থেকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক বেশি সময় নিয়েছে, তার মানে সে এফিশিয়েন্ট তো নয়, সে হচ্ছে ইনএফিশিয়েন্ট। এবং তার যে এফিসিয়েন্সি পার্সেন্টেজটা থাকবে সেটা কি হবে? সেটা অবশ্যই কি হবে? অবশ্যই সেটা 100 থেকে কম হবে। কেন? কারণ হচ্ছে সে বেশি সময় নিয়েছে। কারণ 100 কখন হতো? যখন সে 8 ঘন্টার কাজ 8 ঘন্টাতেই করে দিত, কিন্তু সে বেশি সময় নিয়েছে, তাই তার এফিসিয়েন্সি কি? কম। এই হচ্ছে ব্যাপার। এটা প্রথম ডিসিশন। দ্বিতীয় ডিসিশন আমাদের নিতে হবে হচ্ছে, তার মানে আমাদের একটা কম পার্সেন্টেজ বার করতে হবে। এইবার পার্সেন্টেজ বার করতে গেলে আমরা এখানে একটা কি নেব? ফ্র্যাকশন বা ভগ্নাংশ নেব, গুণ করব তাকে 100 দিয়ে পার্সেন্টেজে নিয়ে আসার জন্য, এবং এখানে একটা পার্সেন্টেজ পাবো। এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা পার্সেন্টেজ কম দেখাতে চাইছি, তাহলে কম দেখাতে চাইলে আমাদের ওপরে সবসময় কম ভ্যালুটা নিতে হবে। তাহলে 8 আর 10-এর মধ্যে কম কোনটা? 8, সেটা ওপরে রাখলাম, নিচে বেশিটা রাখলাম, গুণ 100, দ্যাট ইজ 10 একে 10, 10 10-এ 100। তাহলে 80% হচ্ছে লোকটার এফিসিয়েন্সি। ঠিক আছে? এবং কোনো অঙ্কে যদি আমাদের বেশি এফিসিয়েন্সি বার করতে হয় পার্সেন্টেজটা, তখন ওপরে কোনটা রাখবো? বড় ফিগারটা, রাইট? সো 80%, অপশন বি 80% হয়ে গেল। এরপর চলে এসো 8 নম্বরে। কোনো দক্ষ কোনো কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময় বলছে 48 ঘন্টা। 48 ঘন্টা নির্ধারিত সময়, মানে কি? টাইম অ্যালাউড। এই কাজ সম্পন্ন করেছে এমন একজন শ্রমিকের দক্ষতার হার হচ্ছে 120% এফিসিয়েন্সি। তাহলে বলছে সে কত সময় নিয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকেও দাগ দাও ইম্পর্টেন্ট বলে। তার মানে টাইম অ্যালাউড বলে দিয়েছে, এফিসিয়েন্সি বলে দিয়েছে, টাইম টেকেন তোমায় বার করতে বলেছে। তাহলে দেখো কি হবে। কোয়েশ্চেন নাম্বার 8, টাইম অ্যালাউড TA, ঠিক আছে, শর্ট ফর্মে লিখছি। টাইম অ্যালাউড কত তোমার? 48 ঘন্টা। তো এখানে লিখছি 44 আওয়ার্স। হয়ে গেল। টাইম টেকেন কতটা? TT জানি না। এবং এফিসিয়েন্সি পার্সেন্টেজে কত রয়েছে? তোমার বলে দিয়েছে 120%। 120%। এবার ভালো করে ভাবো, এফিসিয়েন্সি 120% মানে কি? মানে লোকটার দক্ষতা অনেক বেশি। তার মানে দক্ষতা বেশি বলতে কি বোঝায়? তাকে যে সময়টা দেয়া হয়েছে, মানে 48 ঘন্টা, সে তার কম সময়ে কাজটা করে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে বুঝলাম যে টাইম টেকেনটা ছোট, মানে সে আরো কম সময়ে কাজটা করেছে। এবং আমাদের কি দেখাতে হচ্ছে? আমাদের এই পার্সেন্টেজটা দেখাতে হচ্ছে একটা 100-এর থেকে বড় পার্সেন্টেজ। যখন বেশি ভ্যালু দেখাতে হবে তখন আমরা কি বলেছি? আমাদের ফরম্যাট এটা ইন্টু 100 ইকুয়ালস টু 120। তো 100-র বেশি দেখাতে হচ্ছে ভ্যালু, তাহলে আমাদের ওপরে কোন ফিগারটা রাখতে হবে? বড়টা।
আর আমরা এক্ষুনি বললাম টাইম টেকেনটা অবশ্যই ছোট, কত জানি না কিন্তু ছোট। কেন? কারণ দক্ষতাকে তখনই বলা হবে যখন সে সময় কম নিয়ে কাজ করেছে। তার মানে বড় ফিগার হচ্ছে এখানে 48, আর ছোট ফিগার যেটা সেটা তাহলে নিচে বসে যাবে টাইম অ্যালাউড। ঠিক আছে, সো পরের লাইনে 48টা 48 থাক, 100টা 100 থাক, 120টা যদি এদিকে আসে তাহলে ডিভাইড হয়ে যাবে, ডিভিশনে চলে যাবে, এবং টি এটা এখানে ওপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেয়ারফোর টাইম অ্যালাউড ইকুয়ালস টু কত? কিভাবে করবে? 0 0 কেটে দাও আগে, 12 একে 12, 4 12 48, তাহলে 4 10 40, তাহলে দেয়ারফোর টাইম অ্যালাউড ইকুয়ালস টু 40 আওয়ার্স। তার মানে লোকটাকে 40 ঘন্টা, লোকটা 40 ঘন্টা সময় নিয়েছে। টাইম অ্যালাউড না, এটা তো টেকেন হওয়া কথা। লোকটা 40 ঘন্টা কি করেছে? সময় নিয়েছে। টাইম টেকেন হচ্ছে 40 ঘন্টা। হয়ে গেল। সো এটা হচ্ছে তোমার অপশানে, যদি দেখো অপশান নাম্বার এ, 40 ঘন্টা সময় নিয়েছে। এরপর চলে এসো 9 নাম্বারে, তোমার কোনো শ্রমিকের দক্ষতার স্তর 80%, কোনো কাজের মানক সময় 60 ঘন্টা, মানে তাকে বলা হয়েছিল তুমি 60 ঘন্টায় কাজটা করো, তার দক্ষতা বলছে 80%। উক্ত শ্রমিকের ওই কাজটা ব্যয়িত সময় কত হবে? এটা খুবই একটা তোমার ট্রিকি কোয়েশ্চেন, যে তাকে বলা হয়েছে তুমি 60 ঘন্টায় কাজ করো, সে তাহলে কত ঘন্টা করেছে, এবং তোমায় বলেছে তার দক্ষতায় 80%। আচ্ছা বলো তো, দক্ষতা 80% মানে সে ইনএফিশিয়েন্ট, মানে সে 60 ঘন্টার কি আরো বেশি সময় নিচ্ছে? তাহলে সেটাই বলেছে মানক সময়ের থেকে বেশি, মানে স্ট্যান্ডার্ড টাইমের থেকে বেশি হবে, স্ট্যান্ডার্ড টাইমের থেকে কম হবে, স্ট্যান্ডার্ড টাইমের সমান হবে, নাকি মানক সময়ের 80% হবে? মানক সময় তার বলছে 80% হবে না, তাহলে কি হবে? এফিশিয়েন্ট, তোমার তার এফিসিয়েন্সিটা কম, 80%, মানে সে আরো বেশি সময় নিচ্ছে 60 ঘন্টা থেকে। তাহলে অপশন কি হবে? এ হবে, মানক সময়ের থেকে বেশি। এটাও খুব একটা ভালো প্রশ্ন, কারণ সে বেশি নিচ্ছে সময়, তবেই তো তাকে বলা হচ্ছে যে সে দক্ষ নয়, অদক্ষ, ইনএফিশিয়েন্ট। এরপর 10-এ এসো, কোনো কাজের মজুরির হার বলছে 30 টাকা। কোনো এক সপ্তাহে কোনো শ্রমিক একক প্রতি 33 টাকা হারে মজুরি যদি পায়, তাহলে বলছে মিরিকের মাল্টিপল পিস রেট সিস্টেম অনুযায়ী তার দক্ষতার স্তর কত হবে? দেখো ভালো করে দেখো, খুব ভালো প্রশ্ন এটা। কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 করার আগে আমরা প্রথমেই দেখবো মিরিকের ডিফারেন্সিয়াল পিস রেটের স্ল্যাবগুলো কি কি ছিল। দেখো একটা তোমার ছিল আপ টু 83.33%, এই অবধি যদি হয়, মেরিকের নিয়ম অনুযায়ী তাকে কি দেওয়া উচিত? তাকে দেওয়া উচিত নর্মাল পিস রেট। হয়ে গেল। এরপর 83.33 এর বেশি, ঠিক আছে, তো এখানে একটা মোর দেন কথাটা জুড়ে দিই। মোর দেন 83.33% থেকে আপ টু 100% অবধি যদি তার এফিসিয়েন্সি হয়, তাহলে তাকে দেওয়া উচিত কি? নর্মাল পিস রেটের 110%। নর্মাল পিস রেটের 110%। আচ্ছা যদি মোর দেন 100% হয়, 100%-এর বেশি হয় এফিসিয়েন্সি, তখন কি করা হবে? তাকে নর্মাল পিস রেটের কত দেওয়া হবে? 120%। হয়ে গেল। এই হচ্ছে আমাদের নর্মাল তোমার স্ল্যাবটা, তোমার মিরিকের। ওরা কি বলছে? ওরা বলছে লোকটার নর্মাল 30 টাকা পাওয়া উচিত, কিন্তু লোকটাকে আমরা 33 টাকা দিচ্ছি, তাহলে এটা বলছে যে তার দক্ষতার স্তর কত হবে। ভালো করে দেখো,
খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার মতো। তো আমরা দিচ্ছি কত? আমরা দিচ্ছি 33 টাকা, কিন্তু লোকটার পাওয়ার কথা কত? 30 টাকা। আমরা দিচ্ছি 33 টাকা, তাহলে যেটা দিচ্ছি সেটা উপরে রেখো, দেওয়া উচিত ছিল যেটা সেটা নিচে রাখবে। ইন্টু 100 করো, দেখো একটা পার্সেন্টেজ বেরোবে, ঠিক আছে? 33 ইন্টু 100, আমি এখন ক্যালকুলেটারে করছি, তোমরা নর্মালি লিখে করো। তো এটা হচ্ছে 110%। 110%। এবার ভাবো 110% কি দেওয়া হচ্ছে? নর্মাল পিস রেট যত তার 110% দেওয়া হচ্ছে। কারণ তুমি ভালো করে দেখো তো, নর্মাল পিস রেট কত? 30 টাকা। তার 110% যদি তুমি ক্যালকুলেট করো তবেই তো 33 টাকা বেরোচ্ছে। তার মানে নর্মাল পিস রেটের 110% দেওয়া হচ্ছে। এবার তুমি স্ল্যাবটা ভালো করে দেখো তো, নর্মাল পিস রেটের 110% যেটা, সেটা তোমার কত বলা রয়েছে দেখো, সেটা তোমার বলা হয়েছে এফিসিয়েন্সি লেভেল যখন 83.33% থেকে 100% অবধি থাকবে। তাহলে অপশানটা এবার দেখে নাও। অপশান তোমার বলছে 83 এর বেশি কিন্তু 100% পর্যন্ত, মানে অপশান বি। এরপর চলে এসো 11 নম্বরে, বলছে একটা উত্তম মজুরি প্রদান ব্যবস্থার বৈশিষ্ট্য হলো গ্রহণযোগ্যতা। অবশ্যই ঠিক, সবাই মেনে নেবে তবেই সেটা ভালো মজুরি ব্যবস্থা। নমনীয়তা, মানে পরিবর্তন হতে পারে, দরকার পড়লে পরিবর্তন করা যেতে পারে, অবশ্যই ঠিক। সহজবোধ্য, মানে ওয়ার্কাররা বুঝতে পারবে। তুমি একটা টাকা দিচ্ছ ওয়ার্কারকে, বিভিন্ন ক্যালকুলেশন করে বুঝালে ওয়ার্কার কিছু বুঝতেই পারছে না যে সে ঠিক টাকা পাচ্ছে না ভুল টাকা পাচ্ছে, তাহলে সেটা ভালো নয়। তাহলে সহজবোধ্য হতে হবে, এটাও ঠিক। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এদের সবকটি। উত্তর হবে এদের সবকটি। এবং 12টা চলে এসো, সময় লিখন অনুযায়ী 50 ঘন্টা, সময় আরক্ষণ অনুযায়ী 45 ঘন্টা, ঘন্টা প্রতি মজুরি যদি 40 টাকা হয়, তাহলে অলস সময়ের জন্য টাকার পরিমাণ কত হবে? খুবই সহজ, একটু ভালো করে দেখো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, কোয়েশ্চেন নাম্বার 12, টাইম কিপিং কত? মানে সময় লিখন কত? 50 ঘন্টা। তার মানে বলা হচ্ছে সে ফ্যাক্টরিতে আছে কিন্তু 50 ঘন্টা। টাইম কিপিং ইকুয়ালস টু 50 আওয়ার্স, ঠিক আছে? এবার দেখো কি বলছে, সময় আরক্ষণ মানে টাইম বুকিং 45 ঘন্টা। তার মানে সে কাজবাজ কিন্তু করছে মোটামুটি 45 ঘন্টার। টাইম বুকিং ইকুয়ালস টু 45 আওয়ার্স। এবার বলা হচ্ছে যে আইডেল টাইমের জন্য তাকে কত টাকা দেওয়া হবে। তাহলে প্রথমে বের তো করি আইডেল টাইম কত। তাহলে দেখো, দেয়ারফর আইডেল টাইম মানে কি? যে সময় কোনো শ্রমিক কাজ করে না, বসে থাকে, সময় নষ্ট করে, কিন্তু তার জন্য তাকে তোমার সেই অর্গানাইজেশন পেমেন্ট করে, মানে সময় নষ্ট করছে তাও সে টাকা পাচ্ছে, এটাই হচ্ছে আইডেল টাইম। তাহলে দেখো, সে 50 ঘন্টা ফ্যাক্টরিতে ছিল, 45 ঘন্টা কাজ করেছে, তাহলে সে নষ্ট করেছে কত ঘন্টা? 5 ঘন্টা। এবং দেখো, প্রত্যেক 1 ঘন্টার জন্য কত টাকা করে দেওয়া হয়? প্রত্যেক 1 ঘন্টার জন্য দেওয়া হয় কিন্তু 40 টাকা করে। তাহলে 40 টাকা করে যদি দেওয়া হয় প্রত্যেক 1 ঘন্টার জন্য, তাহলে সে নষ্ট করেছে 5 ঘন্টা, তাহলে সে কত পাবে? দেখো, সে পাবে আইডেল টাইম ওয়েজেস। আইডেল টাইম ওয়েজেস ইকুয়ালস টু কত পাবে? 5 আওয়ার্স ইন্টু রুপিস 40, মানে সে পাবে 200 টাকা। সে পাবে 200 টাকা অলস সময়ের জন্য। তাহলে অপশান দেখো কত আছে, অপশান এ রয়েছে 200 টাকা, ঠিক আছে? তো এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 13টা দেখো, মজুরি প্রদান বিভাগের কাজ কি? ঠিক আছে, কাজ হলো বলছে শ্রমিকের মধ্যে কাজের বন্টন, শ্রমিকের কাজের তদারকি করা, শ্রমিকদের মজুরি তালিকা প্রস্তুতকরণ, আর বলছে এ ও বি উভয়। উত্তর হবে শ্রমিকের মজুরির তালিকা প্রস্তুতকরণ, অপশান সি হবে। কারণ শ্রমিকের মধ্যে কাজের বন্টন এবং শ্রমিকদের কাজের তদারকি করা, এগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ,
ঠিক আছে। তো নর্মালি আমাদের ওয়েজ ডিপার্টমেন্টের কাজ হচ্ছে শ্রমিকের মজুরির তালিকা প্রস্তুতকরণ, যে কে কত টাকা পাবে, কত টাকার বাকি রয়েছে, কত টাকা কিরম কাজের ভিত্তিতে টাকা পাবে, এগুলো। ঠিক আছে, তো এটা আমাদের পার্ট 1। এরপরে তোমরা পার্ট 2 পাবে এই সাজেশন ভিডিও। তবে পার্ট 1 এর জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করো। কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।